দাদা, ওয়ান ইন্ডিয়া বাংলায় আপনাকে স্বাগত। মানিকতলায় আবার আপনি প্রার্থী, দল আপনার উপর ভরসা রেখেছে, কিভাবে শুরুটা করছেন? আমার মনে হয় যে লোকসভা নির্বাচনের পর স্বাভাবিকভাবেই এক মাসের মধ্যে আরেকটা নির্বাচন আসা একটু প্রতিকূল পরিস্থিতি হয়, আর বিশেষ করে উপনির্বাচনের মতো এমন একটা ব্যাপার বিধানসভা। কিন্তু এই পরিস্থিতিতে দল যখন আমার উপর বিশ্বাস রেখেছে, এটা আমার কাছে গর্বের এবং আনন্দের। আর নির্বাচন একটা প্রক্রিয়া, ক্রমাগত চলতে থাকে সংগঠনের সাজানোর ক্ষেত্রে, সংগঠনকে বানানোর ক্ষেত্রে। তো আমার মনে হয় এই নির্বাচনকে আমরা সেইভাবেই নেব। ভারতীয় জনতা পার্টি প্রস্তুত রয়েছে মানিকতলা বিধানসভায় লড়াই করার জন্য এবং জেতার জন্য লড়াই করার জন্য। মানিকতলা মানে সাধন পাণ্ডের একটা নাম উঠে আসে, সেখানে দাঁড়িয়ে তার তো একটা আবেগ রয়েছে। সেই স্ট্র্যাটেজি বা আপনার রণকৌশল কী হচ্ছে সেখানে? দীর্ঘ কয়েক দশক ধরে প্রয়াত সাধনবাবু মানিকতলাকে রিপ্রেজেন্ট করেছেন বিধায়ক হিসেবে। আমার মনে হয় সব শুরুরই একটা শেষ থাকে। এটা দুঃখজনক যে তিনি মারা গেছেন। আমার সমবেদনা তার পরিবারের প্রতি। যদি মানিকতলার মানুষ মনে করেন যে তারা একটা পরিবর্তন চান, একজন বিকল্প বিধায়ককে চান, একজন বিকল্প জনপ্রতিনিধিকে চান, তো আমি মানিকতলার মানুষকেই বিশ্বাস দিতে পারি যে এক স্বচ্ছ ভাবমূর্তির দল ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির বিধায়ক বা প্রার্থী মানিকতলা বিধানসভার জন্য, মানিকতলার মানুষের জন্য বিধানসভায় গিয়ে তাদের উন্নয়নের কথা তুলে ধরবে। তাদের যে আমরা ক্রমাগত শুনতে থাকি যে তোলাবাজি, সেই তোলাবাজি মনে করুন রাস্তার হকার হতে পারে, প্রতিমা বানানোর কুমোররা হতে পারেন, লোহার ব্যবসায়ীরা হতে পারেন, বা হুঁশিয়ারি জগতের শ্রমিকরা হতে পারেন, অটোওয়ালারা হতে পারেন। যে বিপুল এখানে তোলা হয় মানিকতলাতে, আমি বলতে পারি সেই মানিকতলার তোলাবাজিটা আমি বন্ধ করতে পারি। আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস সাধন পাণ্ডের আবেগকে কাজে লাগাতে চাইছেন, তার স্ত্রীকে প্রার্থী করেছেন, সেই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? তিনি একজন নারী এবং বয়োজ্যেষ্ঠা। আমার তার এবং তার পরিবারের প্রতি সমবেদনা রয়েছে, কারণ তার স্বামী গত হয়েছেন, সেই কারণেই এই বিধানসভায় পুনরায় উপনির্বাচন হচ্ছে। স্বাভাবিকভাবে ব্যক্তি হিসেবে তার বিরুদ্ধে আমার কোনো অভিমত নেই। রাজনৈতিক সিস্টেমের মধ্যে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন লড়ার জন্য ভারতীয় জনতা পার্টির বিচারকে তুলে ধরার জন্য মানুষের কাছে যে বিষয় বলতে হবে, যে কথা বলতে হবে, সেই কথা বলেই আমি এই নির্বাচন লড়তে চাই। কিন্তু শক্তি পাণ্ডে দেবীর বিরুদ্ধে তাকে নিয়ে আমি সমগ্র নির্বাচনে কোনো মন্তব্য করিনি, করব। যখন তার প্রার্থী হিসাবে তার নাম ঘোষণা হলো, দেখা গেল তার মেয়ে কিছুটা হলেও, তিনি প্রকাশ্যে না হলেও কিছুটা একটা ক্ষোভ উগড়ে দিয়েছেন। সেখানে দাঁড়িয়ে একটা পারিবারিক দ্বন্দ্ব, সেটা খুব প্রকট হয়েছে। সেই বিষয়টাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? না, আমি এটুকুই বলতে পারি যে আমিও যতটুকু শুনেছি লোকজনের মধ্যে বা মিডিয়ার মাধ্যমে যে দেখেছি, যে তার মেয়ের প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রবল ছিল এবং তিনি এই বিধানসভায় অনেক সময় দিয়েছেন। এখন তিনি টিকিট পেলে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হয়তো অন্যরকম হতো। এখন তিনি টিকিট পাননি, সেটা সম্পূর্ণ তার পরিবারের সিদ্ধান্ত, কে টিকিট নেবেন, মা নেবেন না মেয়ে নেবেন। তো সেখানেও আমার মনে হয় না যে আমার মত প্রকাশ করার মতো বিশেষ কোনো জায়গা রয়েছে। মানিকতলা, আপনি একটু আগে বলছিলেন যে তোলাবাজির কথা বলছেন, কিন্তু মানিকতলা এখানে একটা বড় ইস্যু হচ্ছে গোষ্ঠী কোন্দল। অনেকগুলো গোষ্ঠী এখানে রয়েছে। কদিন আগে আমরা দেখতে পেয়েছি যে নেতৃত্বকে বার্তা দিতে হয়েছে, সেটা কি একটু বাড়তি সুবিধা দেবে? সেই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? এটা আমাদের দলের বিষয় নয়। স্বাভাবিকভাবেই আমি আমার দলের রাজনৈতিক প্রচারের পদ্ধতি কী হবে, নির্বাচন কিভাবে আমরা লড়ব, সেখানেই আমি বেশি মনোনিবেশ করতে চাই। আর সামনের যে দল রয়েছে, শাসক দল,
তার বিরুদ্ধে নির্বাচন প্রক্রিয়ায় গণতান্ত্রিক উপায়ে যদি লড়াই হয় সেটা ভালো হবে। কদিন আগে যেটা দেখতে পেয়েছি যে উল্টোডাঙায় অটো দৌরাত্ম, অটো নিয়ে একটা জায়গায়, সেখানে মুখ্যমন্ত্রীকে পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছে। সেই বিষয়গুলোকে আপনার মনে হয় এইগুলো আগামী দিনে বন্ধ হওয়া উচিত, বা এইগুলোর বিরুদ্ধে আপনার কোনো বিশেষ কোনো ভাবনা রয়েছে? দেখুন, এটা অত্যন্ত লজ্জাজনক একটা ঘটনা। যদি আপনি আমাকে ভোট না দেন, তার মানে আর যেহেতু আমার ক্ষমতা আমার কাছে আছে, সেই ক্ষমতাকে কুক্ষিগত করে বা অপব্যবহার করে ক্ষমতা আপনি সাধারণ মধ্যবিত্ত মানুষকে গিয়ে ভয় দেখাবেন, সোডার বোতল ছুঁড়ে মারবেন, শতাধিক অটো নিয়ে গিয়ে একটা ভয়ের পরিবেশ তৈরি করবেন। আমার মনে হয় এটা ভদ্র সমাজে হয় না, এটা মধ্যযুগীয় বর্বরতা। মানুষ নিশ্চয়ই এই ধরনের গণতন্ত্র চায় না, এই ধরনের সমাজ চায় না। আমাদের আরও বেশি আমার মনে হয় উদার হতে হবে, স্পোর্টিং হতে হবে। গণতান্ত্রিক মানুষের মত প্রকাশের অধিকার। আমার মনে হয় ভোটটা আপনার কাজের বিনিময়ে এলে ভালো। আজকে 40 বছর ধরে আপনার পরিবার বিধায়ক দিয়েছেন, তো আমার তো মনে হয় এই ধরনের, আর আপনি ক্ষমতায় রয়েছেন, আপনার অনেক সহজ এবং সরল হবে যে 40 বছর আমি বিধায়ক রয়েছি, সুতরাং আমি এই কাজ করেছি, আমি আরও 40 বছর বিধায়ক থাকতে চাই। তা না করে আপনি কেন একটা ভয়ের পরিবেশ তৈরি করবেন? আমার মনে হয় এটা খুবই নিন্দাজনক, আর এর আমি সমর্থন করি না। গতবারে আপনি একটা ভোট প্রভাবিত করার অভিযোগ তুলেছিলেন, হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন। এবারে সেই আশঙ্কা আপনার মনে হচ্ছে যে এবারও সেরকম কিছু করতে পারে? কারণ এই সদ্য নির্বাচনে একাধিক অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে, সেখানে আপনার কোথাও মনে হচ্ছে কোথাও একটা আশঙ্কা কাজ করছে যে এবারও কিছু করতে পারে? এবং পশ্চিমবাংলার, আমি বলবো যে পশ্চিমবাংলার অধিবাসীদের, বাঙালিদের একটা দুর্ভাগ্য যে যখনই আমাদের রাজ্যে নির্বাচন হয়, ভোট হয়, তখনই অনেক সন্ত্রাস, খুনোখুনি, মারামারি, রক্তারক্তি, এই ধরনের ঘটনাগুলো হয়। আপনি খুব স্বাভাবিক হয়ে গেছে এই বিষয়গুলো যখন কোথাও নির্বাচন হচ্ছে পশ্চিমবাংলায়, সে পঞ্চায়েত হোক, পুরসভা হোক, বিধানসভা হোক, লোকসভা হোক, এমনকি যদি কোনো সমবায়ের নির্বাচনও হয়, কোনো যদি কলেজ ইউনিভার্সিটি নির্বাচন হয়, আমরা দেখি যে বিরোধী প্রার্থীকে পেটানো হচ্ছে, তাড়া করে দৌড় করানো হচ্ছে, গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, লোকসভা থেকে শুরু করে নিচে আপনার গ্রাম সভা পর্যন্ত যে কোনো জায়গায় যদি নির্বাচন। আমার মনে এটা কি আমরা চাই, এটা কি আমরা দেখতে চাই একবিংশ শতাব্দীতে? নিশ্চয়ই নয়। আর বাঙালি বড় বেশি আলোচনা করতে ভালোবাসে, তার যে রুচি, শিক্ষা, তার যে সংস্কৃতি, শুধুমাত্র নিজের জায়গাতেই কুক্ষিগত তা নয়, বাঙালি আন্তর্জাতিক স্তরের বিষয়েও অনেক মতামত প্রকাশ করে। বাঙালির যাত্রা, খেলা, শিক্ষা, সাহিত্য, ইতিহাস আছে আমাদের। আমরা মানিকতলায় কী দেখছি? আমার এই জায়গাগুলো খুবই দুর্ভাগ্যজনক। আমি কথাও প্রায়শই বলে থাকি যে বাঙালি বাড়িতে কোনো মেয়ে জন্মেছে আর সে শৈশবে বা কৈশোরে একবার রবীন্দ্রসঙ্গীত শিখে গলা সাধেনি, এমনটা হয় না। বাঙালি বাড়িতে একটা ছেলে জন্মেছে, সে একবার ফুটবল খেলেনি, এমনটা হয় না। যে বাঙালি এত বেশি শিল্প সংস্কৃত প্রিয়, সেই বাঙালির কেন এরকম আমার মনে হয় যে অধঃপতন হচ্ছে? এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা কেবলমাত্র একটা উপনির্বাচনে জয় পরাজয় না, এটা কেবলমাত্র একজন প্রার্থীকে হারানো নয়। আমার মনে হয় আমাদের একটা সিস্টেমের মধ্যে আসতে হবে, একটা অভ্যাসের মধ্যে আসতে হবে যে পশ্চিমবাংলায় যদি কোনো নির্বাচন হয়, সেই নির্বাচন যেন রক্তহীনভাবে, রক্তপাতহীনভাবে হয়। সেই নির্বাচন যেন গণতান্ত্রিক প্রক্রিয়া হয়। সেই নির্বাচন যেন শতাধিক তর্কের পরে তার মত প্রকাশ হয়। তর্ক করতে আপত্তি নেই, মত প্রকাশ করতে আপত্তি নেই, কিন্তু যদি মনের অমিল হয় বা মতের অমিল হয়, তার মানে আমি আমার শক্তি প্রয়োগ করে আপনার বাড়িতে ধোপা নাপিত বন্ধ করে দেবো, আপনার আমি সব কিছু খারাপ বলব। সেটা আমার মনে হয় আমাদের সেই সংকীর্ণ মানসিকতা থেকে আমার মনে হয় আমাদের বেরিয়ে আসতে হবে। অনেক ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নের মুখে পড়ছে, অনেকেই তুলছেন। সেখানে আপনার কি মনে হয় আরও বেশি করে এই বিষয়ে সতর্ক হওয়া উচিত? আমাদেরকে ভাবতে হবে, নিজের দায়িত্ব পালন করতে হবে, কর্তব্য পালন করতে হবে। আমরা একবার দেখেছিলাম যখন টিএন সেশন এসেছিলেন, আমরা দৃঢ় বিশ্বাস প্রত্যেক ভারতীয় খুশি হয়েছিলেন, তিনি একটা পরিবর্তন এনেছিলেন নির্বাচন প্রক্রিয়ার মধ্যে। আমার এরকম একজন
ব্যক্তিত্ব দরকার, এরকম একটা সিস্টেম দরকার যে স্রোতের বিপরীতে গিয়ে সিদ্ধান্ত নিতে পারে। নির্বাচন কমিশন তাদের কাজ ভালো করেছেন, কিন্তু আমার মনে হয় সম্পূর্ণ ত্রুটিহীন হয়নি, আরও ভালো করতে হবে। যতক্ষণ না 100% ভোট ছাপ্পাহীন পড়বে, যতক্ষণ না গণতন্ত্রের সম্মান দেওয়া হবে, ততক্ষণ আমার মনে হয় নির্বাচন কমিশনকেও তার দায়িত্ব পালন করে যেতে হবে, আরও বেশি পরিশ্রম করতে হবে। আপনি মানিকতলার একদম ঘরের ছেলে, আপনার কি মনে হয় কোন ওই অঞ্চলে বড় ফ্যাক্টরগুলো কি কি মনে হয় এখনও কাজ বাকি রেখে গেছে, এখনও হওয়া প্রয়োজন বা আপনি করবেন বলে মনে করছেন? মানিকতলার কোনো কাজই হয়নি। আপনি যদি খোঁজ নিয়ে দেখেন তাহলে দেখবেন যে মানিকতলাতে কোনো কাজ হয়নি। আমি আমার সাক্ষাৎকারের শুরুতে আপনাকেও বলছিলাম যে যেভাবে এখানে তোলাবাজির একটা অভিযোগ আসে, আপনি নিজেও দেখবেন যে তৃণমূলের বরিষ্ঠ নেতারাও অভিযোগ করছেন যে মানিকতলা বিধানসভায় কীরকমভাবে কুমোরদের কাছ থেকে, মৃৎশিল্পীদের কাছ থেকে প্রতিমা পিছু তোলা হচ্ছে। আপনি যদি কান পাতেন, অটো করে যান, তো দেখবেন অটোওয়ালাদের লাইনে দাঁড়ানোর জন্য কত টাকা দিতে হয়, তোলা দিতে হয়। আপনি যদি ফুটপাথ দিয়ে যান, হকারদের দেখবেন তাদের কত টাকা দৈনন্দিন দিতে হয়, কাকে দিতে হয়। আমার এর দায়িত্ব মানিকতলার বিধায়ককে নিতে হবে, কারণ তিনি জনপ্রতিনিধি, তিনি এখান থেকে মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন। এই টাকা দেওয়া বন্ধ করতে হবে গরিব মানুষকে। আপনি আর কতদিন গরিব মানুষের রক্ত চুষবেন? এইটা আমাদের ভাবতে হবে। আমার মনে হয় এটা সবথেকে বড় কথা হচ্ছে যে মানিকতলায় এই তোলার অভ্যাসটাকে বন্ধ করতে হবে। তারপর দেখুন যে পরিকাঠামোগত উন্নতির বিষয়গুলো রয়েছে, খাল একটা দীর্ঘদিনের ধরে যে জল জমে যাওয়া, আমার স্ট্রিট এলাকা থেকে শুরু করে যেভাবে জল জমে যায় কলেজ স্কোয়ার, কারণ আপনি যদি খাল নিকাশি বা খালের যদি ড্রেনেজ সিস্টেমটা একটু ভালো হয় তাহলে নিশ্চয়ই অনেক ভালো হতে পারে। তো রাস্তার কে আরেকটু চওড়া করতে হবে। ভীষণ রকমভাবে ফুটপাত দখল হয়ে গেছে। যে এটা একটা ব্যবসায়ী মহল রয়েছে, এখানে ডালপট্টি আছে, অন্যদিকে লোহাপট্টি আছে, হুঁশিয়ারির একটা বড় ব্যবসায়িক লোকেরা রয়েছেন। আমার মনে হয় মৃৎশিল্পীর একটা বিশাল অবকাশ রয়েছে। আমার তো মনে হয় যে আজকে যে বিকল্প ব্যবস্থা যদি প্লাস্টিকের বদলে আমরা যেমন খুঁজে বেড়াচ্ছি, আমরা কেননা পুনরায় ভাঁড় বা মাটির রান্নার বাসনপত্র নিয়ে আসতে পারি, আর সেটা মানিকতলা থেকে শুরু হতে পারে। উত্তর কলকাতায় কুমোরদের, মৃৎশিল্পীদের অনেক বেশি সংখ্যা রয়েছে। সেটা যদি আমার মনে হয় একটা কোনো বিশেষ উপায়ে করা যেতে পারে, প্লাস্টিক বর্জন করে আমরা যদি মাটির পাত্রে ফিরে যেতে পারি, এর দুটো লাভ হবে। এক তো আপনার পরিবেশগত লাভ হবে, দ্বিতীয়ত আপনার বিধানসভার অর্থনীতি বদলাতে পারে। আমার মনে কিছু আউট অফ দ্য বক্স চিন্তা আনতে হবে, এবং তার জন্য আমাদের আরও বেশি উদার হতে হবে। রাজনৈতিক রং বা মত ভুলে গিয়ে মানিকতলার মানুষের জন্য কিসের উন্নতি, সেটা আমাদের দেখতে হবে। গতকাল মুখ্যমন্ত্রী পুরো প্রতিনিধিদের ভূমিকা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন, বিশেষ করে নাম করে কয়েকজনকে বলেছেন। সেখানে দাঁড়িয়ে আপনার কি মনে হয় উপনির্বাচনের আগে এরকম একটা বার্তা, কারণ আমরা জানি যে মানিকতলার একাধিক ওয়ার্ডে বিজেপি কিন্তু লিডে রয়েছে, সেটা কি একটা বাড়তি সুবিধা দেবে? আমি যেটা আগেও বলেছি, দেখুন এটা একটা উপনির্বাচনের সাথে সমগ্র রাজ্যের সেরকম কোনো সম্পর্ক নেই। রাজ্যের রাজনীতি অন্যভাবে চলবে, আর স্বাভাবিকভাবেই রাজ্যে এখনও শাসনকাল রয়েছে বছর দুয়েক। তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় মানিকতলা উপনির্বাচনটাকে আমরা যদি একটা দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতে পারি, একটা শুভ সূচনা হিসেবে ধরে তুলতে পারি, যদি সত্যি সরকার বা শাসন মনে করে যে হ্যাঁ, পশ্চিমবাংলার আর দুর্নাম বা বদনাম হওয়া উচিত নয় ভোটে হিংসাকে কেন্দ্র করে, সন্ত্রাসকে কেন্দ্র করে, তাহলে কি আমরা একটা সন্ত্রাসমুক্ত নির্বাচন দেখতে পারি মানিকতলার উপনির্বাচনে? মানিকতলা উপনির্বাচনে একজন বিধায়ক যেই জিতুক, এ জিতুক বা বি জিতুক, যেই জিতুক, রাজ্যের শাসনভারে তো কোনো পার্থক্য পড়বে না, বিশাল কিছু তো হবে না, কিছুই হবে না। তাহলে কেন না আমরা এটা শুরু করি যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম? কেন আমরা চেষ্টা করি যে মানিকতলার নির্বাচনটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় হোক? কালকে পুরো প্রতিনিধিদের এবং সরকারি আড়িতে টাকা তোলা নিয়ে পরিষ্কার ভাবে উনি ক্ষোভ উগরে দিলেন, সেই বিষয়টাকে কিভাবে দেখছেন? দুশ্চিন্তাজনক ঘটনা, আর কিন্তু যেহেতু সামগ্রিকভাবে সমস্ত রাজ্যের বিষয়কে নিয়ে উনি বলেছেন, তো আমার মনে হয় যে আরও বেশি ভাববে, এবং ভারতীয় জনতা পার্টির বিরোধী দল হিসেবে
এটা যেখানে যেখানে তুলে ধরা দরকার সেখানে রাজ্য সভাপতি এবং বিরোধী দলনেতা তুলে ধরবেন। কিন্তু এই মুহূর্তে আমি মানিকতলার মধ্যে সীমিত থাকতে চাই এবং মানিকতলার রাজনীতি নিয়েই কথা বলতে চাই। একাধিক ওয়ার্ডে বিজেপি লিড তো অবশ্যই করছে, কিন্তু এইখানের একটা বড় সমস্যা হচ্ছে জল এবং জঞ্জাল, বা এই বিষয়গুলোকে আপনার মনে হয় আরও বেশি করে নজর দেওয়া উচিত বা আগামী দিনে নজর দেবেন? নিশ্চয়ই আমার মনে হয় এখানে অনেকগুলো বিষয় রয়েছে। আপনি যদি দেখেন, যদিও এগুলো পুরসভার আওতায় পড়ে, বিধানসভার আওতায় পড়ে না, জল, জঞ্জাল, নিকাশি এবং বেআইনি নির্মাণ, এটা একটা সমস্যা স্বাভাবিকভাবে। কিন্তু আমার মনে হয় যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের দেখতে হবে যে কোনটা কোন পরিধির মধ্যে আসছে। বিধানসভায় আপনি একটা বিষয়কে, বিধায়ক একটা বিষয়কে বিধানসভায় তুলে ধরতে পারে, কিন্তু এই কাজগুলো সরাসরি করতে গেলে তার নিচে অর্থাৎ পুরসভার প্রতিনিধিদের মাধ্যমে করে উঠতে হয়। কিন্তু আমার মনে হয় যে প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে যে 4 দশক ধরে এক বিধায়ক রয়েছেন, এই বিধানসভাকে প্রতিনিধিত্ব করেছেন ডিলিমিটেশন হওয়ার আগে পর্যন্ত, এই ডিলিমিটেশন হওয়ার পরেও তো আমার মনে হয় যে এর দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনি গত 40 বছরে, গত 25 বছরে, গত 20 বছরে, গত 15 বছরে এই বিধানসভার কি উত্তরোত্তর উন্নতি হয়েছে না অবনতি হয়েছে সেইটা দেখতে হবে। সাধারণ মানুষের কী সুবিধা অসুবিধা এসেছে, আমার মনে হয় সেই বিষয়গুলো থেকে পেরিয়ে আমরা পার পেয়ে যেতে পারি না। এবং বারবার যে কথাটা আমি বলতে চাই যে শাসন যার হাতে আছে, মানে যে বিধায়ক পরিবার, তার বিরুদ্ধে কিন্তু অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে, অনেক তোলাবাজির অভিযোগ রয়েছে। এখন একটা মনে করুন সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ কি নিম্নবিত্ত মানুষ, লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে এক মহিলা তার আর্থিক সঙ্গতি পালন করছেন, কিন্তু সেক্ষেত্রে যদি তার ছেলেকে বা তার স্বামীকে কোনো কারণবশত তোলা দিতে হয় সেই বিধানসভার প্রতিনিধিকে, যাকে তিনি ভোট দিয়ে জিতিয়েছেন, তার থেকে আর বিড়ম্বনা কী হতে পারে, তার থেকে দুঃখজনক কী হতে পারে? মানে একদিকে সরকার লক্ষ্মীর ভাণ্ডার মাধ্যমে এক মহিলাকে আর্থিক সাহায্য দিচ্ছে, অন্যদিকে সেই মহিলারই ছেলে কিংবা স্বামীকে তোলা দিতে হচ্ছে অটো চালানোর জন্য বা ফুটপাতে দোকান বসানোর জন্য। অর্থাৎ ঘুরে ফিরে টাকাটা ঘুরে আবার তৃণমূল নেতার হাতে চলে আসছে। এবং এই যে অভিযোগ, এই অভিযোগ রয়েছে কিন্তু বিধায়ক পরিবারের বিরুদ্ধে। আমার মনে হয় সেইটা খুব বিশেষভাবে চিন্তা করার দরকার আমাদের, কারণ মানিকতলার সুবুদ্ধি সম্পন্ন মানুষেরা এটা নিয়ে নিশ্চয়ই চিন্তা করবে। তোলাবাজির এই যে অভিযোগ, তাতে পুলিশকেও দায়ী করেছেন মুখ্যমন্ত্রী যে একাংশ পুলিশও জড়িত রয়েছে, না হলে এমন ঘটনা ঘটতে পারেন না। সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? পুলিশকে নিয়ে অনেক অভিযোগ রয়েছে, পুলিশের নিরপেক্ষতা নিয়ে, পুলিশের কর্তব্য পালনে গাফিলতিকে নিয়ে অনেক বেশি প্রশ্ন রয়েছে। আমরা দেখেছি, আমার মনে হয় এটা খুব রকেট সায়েন্স নয়, আপনিও দেখে থাকবেন, হাইওয়েতে যখন গাড়ি যায় তখন, বা এমনিও রাতের বেলায় দুপুরবেলা যখন গাড়ি চলে, ট্রাফিক পুলিশ কোথাও বা কোথাও সাধারণ পুলিশ গাড়ি দাঁড় করিয়ে লরির কাছ থেকে বা ম্যাটাডোরের কাছ থেকে টাকা তুলছে। এটা আমার মনে হয় যে যারা পথে চলেন তারা প্রত্যেকেই দেখে থাকেন। আমার মনে হয় পুলিশ একটা ভীষণ দায়িত্বপ্রাপ্ত এক শ্রেণী, সাধারণ মানুষ তার সুরক্ষার জন্য পুলিশের কাছে যায়। তাই পুলিশের ইন্টিগ্রিটি, বিশ্বাসটা ধরে রাখা খুব দরকার। আজকে তার বিরুদ্ধে অভিযোগ আসছে রাজ্যের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে, শাসনে যারা রয়েছেন তাদের কাছ থেকে, কিন্তু পুলিশকে নিজেকেও ভাবতে হবে যে সাধারণ মানুষের বিশ্বাস যদি পুলিশের উপর থেকে চলে যায় সেটা খুবই দুঃখজনক।